নমস্কার, নিউজ ভ্যানগার্ডের তক্ষ যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আম জনতা। রাজনৈতিক বিভিন্ন ইস্যু আমরা বিভিন্ন কিছুদিন ধরে শুনছিলাম। গণতন্ত্র হরণ হচ্ছে, জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, রাম মন্দির ইস্যু যা এতদিন জীবিত ছিল হয়তোবা এখন মরেই গেছে, হয়তোবা কারোর মুখে শোনা যাচ্ছে না নির্বাচনী প্রচারে। বিভিন্ন ইস্যু নিয়ে এখন তোলপাড় হচ্ছে। আজকে আমরা দক্ষ যুক্তি গপ্পে যে বিষয়টির উপর আলোচনা করব সে বিষয়টি যে আজকে যারা সরকারে থাকছেন, যারা কিছুদিন পরে সরকার থেকে চলে যাবেন বা কিছুদিন পরে যারা সরকারে আসবেন বা যা প্রত্যাবর্তন হলে, এই যে পরিবর্তন আর প্রত্যাবর্তনের মাঝে কিছু এমন কিছু প্রসঙ্গ উঠে আসে যে তখন যারা বলতো যে তাদের সময় গণতন্ত্র ছিল, এখন গণতন্ত্র নেই। সরকারে থাকলে গণতন্ত্র আছে, সরকারে না থাকলে গণতন্ত্র নেই, কিংবা উল্টোটাও হয় অনেক সময়। আমাদের আজকের প্রশ্ন যে এতদিন যারা বলতো যে গণতন্ত্র যাদের সময় ছিল না, তারাই আজকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রশ্নটাকে সমীচীন কিনা যারা আলোচনা করবেন তাদের সঙ্গে আগে পরিচয় করে নিচ্ছি। বিজেপি থেকে এসেছেন নবেন্দু ভট্টাচার্য, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। এবং ফরওয়ার্ড ব্লক থেকে রয়েছেন শ্যামল রায়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। প্রথম প্রশ্নটা শ্যামল বাবু আপনার কাছেই, যে তখনকার সময়ে বামফ্রন্টের সময় কি গণতন্ত্র লুণ্ঠিত ছিল না? তখন কি গণতন্ত্রের টুটি ধরেছিল না কেউ? এখন এই প্রশ্নটা কেন যে গণতন্ত্র এখন নেই? এই প্রশ্নটা শুধু এখন নয়, মানে আগেও যে কোনো সময় উঠেনি আমি বলবো না, কিন্তু এটা গুণগত একটা পরিবর্তন দেখা যাচ্ছে আর কি। এখন যে সমস্যাটা তৈরি হয়েছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখন এই যে লোকসভা নির্বাচনের মতো ব্যাপার, আমি ছোট নির্বাচনগুলির কথা বাদে দিলাম, পঞ্চায়েত স্তরে যেগুলো কি হয়েছে সেটা আপনার অভিজ্ঞতা আছে। গত এক বছরের মধ্যে অনেক কিছুই ঘটেছে। এবং সবচেয়ে যেটা খারাপ জিনিস আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে, সেটা হওয়া উচিত না, সেটা হলো যে এখন আমরা দেখছি যে লোকসভা নির্বাচনেও বিরোধী দলের কোনো দলেরই, বিরোধী বামফ্রন্ট বলুন, কংগ্রেস বলুন, বা তাদের কিন্তু খুব একটা পতাকা কোথাও রাস্তায় আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর যাই হোক, বামফ্রন্টের আমলে এই জিনিস কখনো হয়নি, বা সবসময় সব রঙের এগুলো সব ফটো বিভিন্ন, মানে আপনাদের যদি ভিডিওগ্রাফি করে থাকেন, মানে অনেকেই করেছেন আছে, সেগুলো দেখলেই পরিষ্কার বোঝা যাবে যে সেই সব কোনো অসুবিধা ছিল না। এবং এখানে এটা মানে যেটা চলছে আমার মনে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনার পক্ষে এটা ঠিক নয়। এখানে সবারই সমানভাবে আপনার পতাকা লাগানোর অধিকার কিংবা বক্তব্য রাখার অধিকার এগুলো থাকা উচিত আছে। এখানে বিভিন্ন জায়গাতে আপনি দেখেছেন যে আমাদের প্রার্থী যেমন বামফ্রন্টের শঙ্কর প্রসাদ দত্ত একই দিনে 4বার আক্রান্ত হয়েছে 4টি জায়গাতে পরপর। এগুলো পত্রিকাতেও নিউজ হয়েছে, বিভিন্ন স্টুডিও আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়াও দেখানো হয়েছে। তো এগুলো একটা যে খারাপ জিনিস ইঙ্গিত করছে, সেটা হলো গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি আমাদের আস্থাটা নষ্ট হচ্ছে। এই জিনিসটা তো হওয়া উচিত না। এইরকম কোনো কিছু কি হয়েছে যে প্রচারে আপনাদেরকে আটকানো হচ্ছে বা প্রচার করতে দেওয়া হচ্ছে না, প্রচার সজ্জায় আপনাদের প্রচারে? হ্যাঁ, অনেক জায়গায় এরকম আপত্তি, মানে এই ধরনের ঘটনা তো ঘটেইছে, গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে, আক্রান্ত হয়েছে, কিংবা যারা মিছিলে বা সঙ্গে ছিল তাদের পরবর্তীকালে তারা আক্রান্ত হয়েছে। এরকম ঘটনা হয়েছে বেশ কিছু, সব জায়গায় হয়েছে আমি বলবো না, কিন্তু বেশ কয়েকটা জায়গাতে হয়েছে। বিশেষ করে কিছুগুলো বিশেষ স্পর্শকাতর অঞ্চল যেগুলো রয়েছে, মোহনপুর, বিশালগড়, বিশ্রামগঞ্জ থেকে শুরু করে ওইদিকে দক্ষিণ ত্রিপুরাতেও রয়েছে কিছু জায়গা। এবং আমি যেটা তুলনামূলকভাবে একটু কম আছে সেটা হলো আমাদের পূর্ব ত্রিপুরা কেন্দ্রে, কিন্তু সেখানেও রয়েছে, সেখানেও জিতেন চৌধুরীও অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন বক্তব্য রাখার ক্ষেত্রে। অনেক সময় মানে আরও শুনে অবাক হয়েছি যে পুলিশ নাকি তাদের বলেছে তাড়াতাড়ি মিটিং শেষ করে চলে যান। তার মানে আমি নিরাপত্তা দিতে পারছি না। এইটা যদি হয় তাহলে তো একটা খুবই খারাপ জিনিস, কারণ এখন কেন্দ্রীয় বাহিনী এসে গেছে এবং পুরোটা কন্ট্রোল বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার যারা প্রতিনিধি তাদের দ্বারা। তো সেখানে পঞ্চায়েত নির্বাচনে বা আমি যদি স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে যেটা হয়েছে সেখানে ছিল এর চেয়ে অনেক বেশি রকম, যেটা আমরা বলেছি আগেও যে 96% আসনে আপনারা দেখেছেন যে উপনির্বাচন হয়েছে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে। তো এইগুলো নিশ্চিতভাবেই ভোট আমি একটা বা দুটো পাই কি সেটা বড় কথা না, কিন্তু ভোটটা তো দেওয়ার অধিকারটা থাকতে হবে। যে জনগণও এর জন্য খুবই ক্ষুব্ধ হবে, আমি আমার নিজের বিশ্বাস। যারা এইসব করবে এরা ভুলে যাচ্ছে যে এরপরে আবার আগামী দিনে তাদেরও এই অবস্থা তৈরি হতে পারে। তো এই যে পরম্পরাগতভাবে এই জিনিসগুলো নষ্ট করা তো ঠিক না। আমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, ভোট যাতে দিতে পারে মানুষ সেইটা নিশ্চিত করতে হবে। যারা রুলিং পার্টিতে এখন আছে তাদের সেটা দায়িত্ব।
এবং গত ভোটের সময় তারা কথা বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনবো, গণতন্ত্র নেই ওই সময়ে, কিন্তু তারা নিজেরা সেই সময় যে সুযোগ সুবিধা পেয়েছেন সেই সুযোগটা এখন তারা অন্য দলকে দিতে চাইছেন না। সমস্যাটা তৈরি হয়েছে এখান থেকে। তো এইটা যে বন্ধ করার জন্য প্রেস মিডিয়া সবাইকেই সক্রিয় হতে হবে। ভোট আমার যদি ভোট মানুষ যদি আমাকে চায় তো ভোট নিশ্চয়ই আমি জিতবো, পাবো, এই ভরসা আমার যদি থাকে, কনফিডেন্স যদি না থাকে, তাহলেই আমি এই প্রশ্নে যাওয়া এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। নাহলে তো এই কথা কিছু নয়, কারণ 44টা সিট পেয়ে বিজেপি আইপিএফটি জোট এইখানে এসেছিল এই রাজ্যে ক্ষমতায়। তাদের তো এই 1 বছরের মধ্যে এত ভয় পাওয়ার কিছু নেই যে ভোট পাবো না। তাহলে এই সন্ত্রাস বা এই ধরনের বাধা সৃষ্টি করার কি কারণ, কি আমরা তো সেটা বুঝতে পারছি না। এবং এটা তো ঘটনা যে প্রার্থী আক্রান্ত হওয়া লোকসভার মতো ক্ষেত্রে এটা মারাত্মক একটা বিষয়, এটাকে কখনোই লঘুভাবে দেখা উচিত না। এমনি ছোট ছোট সাধারণ গ্রামের ভিতরে ছোট পঞ্চায়েত নির্বাচন বা এতে অনেক সময় আমরা প্রোটেকশন দিতে পারি না, বা অনেক যেগুলো বলে প্রশাসন থেকে, কিন্তু লোকসভার মতো জায়গাতে যেখানে পুরোটাই কন্ট্রোল করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেখানে এইটা অন্তত এইটুকু আশা করা যায়, আশা আমরা করতেই পারি যে অন্তত ফেয়ার অ্যান্ড ফ্রি না হলেও মোটামুটি এটা একটা পুরোপুরি না হলেও অন্তত 80% আমরা যদি দেখতাম যে শতাংশ ঠিক আছে, তাহলেও মানুষের কাছে একটা ভরসা থাকে। এই ভরসার জায়গাটা যাতে নষ্ট না হয় সেটা দেখতে হবে। এখন মাত্র নির্বাচন প্রচার শুরু হয়েছে মাত্র, আচ্ছা প্রথম থেকেই আমাদের এই পদক্ষেপগুলো প্রশাসনকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, এটাই হলো আমাদের বক্তব্য। আমি নবেন্দ্রবাবুর কাছে আসবো। যারা এতদিন 25 বছরে যাদের সময়ে থানাতে এরকম অনেক ঘটনা রয়েছে কেস নেয়নি, কিংবা কেস নিতে গেলে তাদেরকে আটকানো হচ্ছে, তাদের গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছিল, তাদের মুখে আজকে এই গণতন্ত্র নিয়ে প্রশ্ন, গণতন্ত্র রক্ষা করতে হবে, এটা নিয়ে প্রশ্ন কতটা সমীচীন? বিষয়টা হচ্ছে শ্যামলদা তো আর কমিউনিস্ট নন, উনি ফরওয়ার্ড ব্লকের লোক, উনি কমিউনিস্ট নন, কিন্তু বাম ফ্রন্টের সঙ্গে রয়েছেন, ফলে সিপিএম এর পক্ষে একটু বলতেই হবে। না পক্ষে বলা যেটা ঘটনা সেটাই বলছি। ঘটনা মোটেই এটা না। কমিউনিস্টরা যেখানে আছে, শুধু ত্রিপুরায় না, যেখানেই আছে কমিউনিস্টরা মূলত কি করে, 3টি পর্যায়ে থাকে তাদের। যখন তারা ক্ষমতায় থাকে না, শক্তি নিতান্তই কম থাকে, তখন তারা নানাভাবে তারা আক্রান্ত, তারা নিষ্পেষিত, গণতন্ত্রের অভাব, নির্যাতিত, এই সমস্ত বলে বুদ্ধিজীবী অংশের মানুষের অনুকম্পা লাভের চেষ্টা করে। এই করতে করতে দ্বিতীয় স্তরে উপনীত হয়। যখন তারা দ্বিতীয় স্তরে উপনীত হয়, তখন মোটামুটিভাবে তাদের যখন একটু জনসমর্থন তারা জোগাড় করতে পারে, তখন তারা সন্ত্রাসের পথ নেয়। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করা, ছোটোখাটো আক্রমণ, কখনো গেরিলা ধরনের আক্রমণ, এই সমস্ত তারা সংগঠিত করে। সেটা শুধু ত্রিপুরা না, সর্বত্র, পশ্চিমবাংলায় তাই, বা বিশ্বের অন্যত্র। এরপর যখন ক্ষমতায় আসে, তখন তারা কি হয়, তাদের রূপটা কি হয়, পশ্চিমবঙ্গে 34 বছরে দেখা গেছে, ত্রিপুরায়ও দেখা গেছে। প্রত্যেকটি নির্বাচনের পর কি ধরনের সন্ত্রাস হয়েছে এ রাজ্যের মানুষ কি জানেন না? কত মা সন্তান হারা হয়েছেন, কত মহিলা বিধবা হয়েছেন, কত সন্তান তাদের পিতৃহারা হয়েছেন, মাতৃহারা হয়েছেন, এসব কি জানেন না কেউ? ভুলে গেছেন নাকি সব মানুষ? সন্ত্রাস কি মাত্রায় হয় এই রাজ্যে? আর আজকে সন্ত্রাসের কথা বলছিলেন শ্যামলদা, বলছিলেন যে এই ফ্ল্যাগ লাগানোর বিষয়। আগরতলা শহরে বিজেপির কয়টা ফ্ল্যাগ আছে? আমরা এমনিতেই ফ্ল্যাগ এই সমস্ত কম লাগানোর চেষ্টা করি। আমরা বলছি তো, আগরতলা শহরে ঘুরে দেখলেই দেখবেন কটা ফ্ল্যাগ আছে। আমি বাইরের কথা বাদই দিচ্ছি, এমনি তো আমরা ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে অতিরিক্ত পয়সা খরচ করতে চাই না, আমাদের এটা একটা স্ট্যান্ড আছে, কিন্তু লাগাতে হয়। দেখুন যে সমস্ত জায়গায় লাগানো হয়েছে, এখন সামনে এসে লড়াই করার মতো অবস্থায় নেই, কারণ ক্ষমতায় নেই। রাতের বেলা ফ্ল্যাগ সরিয়ে নেয়, রাতের বেলা সরিয়ে নেয়। তো এই সমস্ত বিষয় আছে। আর গত লোকসভা নির্বাচনটা ভাবুন তো, এ রাজ্যে কি লোকসভা নির্বাচন হয়েছিল, যেদিকে যান যতদূর তাকান শুধু লাল ফ্ল্যাগ, আর মাঝখানে অন্য কিছু নেই। আমরা তো দূরের কথা, এই কংগ্রেসিরা যারা এখন তাদের অ্যাডভান্স পার্টির মতো কাজ করছে, অগ্রণী সৈনিক কংগ্রেসিরা বামেদের হয়ে কাজ করছে এখন বিভিন্ন স্থানে, তাদের একটা ফ্ল্যাগ দেখা যেত না, ভয়ে কাঁপছিল কর্মীরা।
তো এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে এই রাজ্যের মানুষ, সামলদা ঠিকই বলেছেন, গুণগত পরিবর্তন হয়েছে। যাদের সংবিধানে, যাদের মতাদর্শে গণতন্ত্রের কোনো উল্লেখ নেই, তারা গণতন্ত্রের পাঠ দিতে চাইছে। কমিউনিস্টরা, তারা তো প্রথম থেকেই বলেন শ্রমিক শ্রেণীর এখন নায়কতন্ত্র, এই তো ছিল তাদের বক্তব্য না? তো তাদের আবার গণতন্ত্র কি, সেই সমস্ত ভাওতাবাজি। তা এখন যেটা হচ্ছে, এই যে আক্রমণের আজকে প্রেস কনফারেন্সও ছিল আমাদের, সেখানে আমিও বলেছি এই বিষয়টা, স্পেসিফিক্যালি উল্লেখ করেছি আজকে বিভিন্ন কাগজে। এখন সামলদা যদি একটি পত্রিকা পড়েন তাহলে আলাদা কথা, এই যে 4টি জায়গায় হামলা হয়েছে বললেন, একটি পত্রিকা বললে হবে না, বিভিন্ন পত্রিকা দেখবেন, সেখানে অনেক বক্তব্য বেরিয়ে এসছে আক্রমণটা কি। আজকে গতকালকে যে আক্রমণের কথা বলা হয়েছে উদয়পুরে, খুব সম্ভবত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে, প্রেস কনফারেন্সে আমি ব্যাপারটা বলেছি, সেখানে হামলা হয়েছে। তা হামলা হয়েছে বিজেপি এর লোকেরা হামলা করেছে বলে আমাদের এখানে যে পার্টির মুখপাত্র তাতে উল্লেখ আছে, বা সুন্দর করে বড় করে লেখানো হয়েছে, ছবি টবি দিয়ে, ওই অনুকম্পা লাভের চেষ্টা, হ্যাঁ, বুদ্ধিজীবী অংশের মানুষের অনুকম্পা লাভের চেষ্টা। তো এর মধ্যে লেখা নেই কে হামলা করেছে, ব্যক্তির নাম লেখা নেই। তো মানুষকে জানান দেওয়া প্রয়োজন ব্যক্তিগুলি কারা। তো আমরা আজকে দিয়েছি প্রেস কনফারেন্স, প্রহ্লাদ দেবনাথ, আমরা এক নম্বর নাম বলেছি প্রহ্লাদ দেবনাথ। দ্বিতীয় নাম আমরা একটা আছে রশিদ মিয়া, তারা কারা হয় খোঁজ নিয়ে জানা গেল। আমরা আমাদের মন্ডল প্রেসিডেন্টকে বললাম কি ব্যাপার, ওইখানে এরকম হয়েছে, আপনারা খোঁজ খবর নিয়ে রিপোর্টটা দিন। তো উনি গতকালকেই রাত্রেই কিছু খোঁজ খবর নিয়েছেন, এলাকাতেও গেছেন, আজকে সকালে উনি নিজেই পার্টি অফিসে চলে এসেছেন, অন্য কিছু কারণে ছিল। তো আমাদের সঙ্গে উনি কথা বললেন, জানালেন কি বিষয়। আর এই অদ্ভুত ব্যাপার, এই যে প্রহ্লাদ দেবনাথ, ওর বিরুদ্ধে আমরাই মামলা করেছিলাম গত বিধানসভা নির্বাচনের আগে। আমাদের যে বর্তমান বিধায়ক, উনি তখন প্রত্যাশী ছিলেন, বিপ্লব ঘোষ, ওনার গাড়িতে হামলা করেছিল। হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ দায়ের করেছিলাম থানায়। পাশাপাশি ওই যে রশিদ মিয়া এবং তার সাকরেদরা এই প্রণজিৎ সিংহ রায়কে, আমাদের প্রার্থী ছিলেন, এখন মন্ত্রী, ওনাকে একটি এলাকায় যেতে বাধা দিয়েছিল, ঘেরাও করে রাখা হয়েছিল, ওনাকে রেস্কিউ করে আনতে হয়েছে ওইখান থেকে। এইসব ঘটনা তো ভুলে যায়নি মানুষ না। তারা কারা, তাদের রাজনৈতিক পরিচয়টা কি, ওরা হামলা করেছে, এখন বিজেপির উপর চাপিয়ে দিলে হবে না তো। তো এরপর এসে খবর আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। তো আমাদের যে ওইখানে স্থানীয় কার্যকর্তারা, তারা এলাকায় গেছেন, তারা এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন তাদের মতো করে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওরা আক্রমণ করেছে, আমরা এই ধরনের আক্রমণ সমর্থন করি না। এই যে কালচারটা, এটা সিপিআইএম তৈরি করেছে এই রাজ্যে। এই রাজ্যে এই সংস্কৃতি সিপিআইএম তৈরি করে গেছে। এই ধরনের সিপিআইএম এর একজন থাকলে ভালো ছিল, যে ওরা তো আসবে না, টক শোতে আসে না, ওরা আসে না, ওদের হিম্মত নেই সামনে এসে কথা বলার। তো এই তো খোঁজ নিয়ে জানা গেল কি ব্যাপার, তারা কেন হামলা করলো, কি ব্যাপার। এবং আশ্চর্য ব্যাপার, বিভিন্ন সময় ওইরকম হয় কি, সিপিএম ছেড়ে নির্বাচনের পর বিজেপিতে যোগ দিয়েছে এমন ঘটনা আছে, যারা এই ধরনের ঘটনা করে বলে অভিযোগ ওঠে। এই ক্ষেত্রে কি হয়েছে, তারা বিজেপিতে যোগও দেয়নি, তারা এখনো সিপিএমে আছে। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর তাদের কাছে কোনো সিনিয়র লিডার যায়নি, তাদের অবস্থা, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কোনো সিনিয়র লিডার যায়নি। তো এই ক্ষোভে, মানে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন যে এই যে তারা বলল ভারত মাতা কি জয় বলেছে, বন্দে মাতরম বলেছে, এই বলে, এটা তো বানানো কথা। ভারত মাতা কি জয় বলেছে, ভারত মাতাকে জয় যে কেউ বলতে পারে। এখন ভারত মাতার অপমান করার চেষ্টা এই কথাগুলি বলে, ভারত মাতা কি জয় বলে এসে আক্রমণ করেছে। অদ্ভুত বিষয়, কাদের কি বোঝাচ্ছেন? আমরা তো আজকে তথ্য প্রমাণ দিয়ে দিলাম। পার্টির যে এই যে সিপিআইএম এর যে বয়োবৃদ্ধ নেতারা আছেন, তাদের অবশ্য ওই যুব সংগঠনের বয়োবৃদ্ধরাই,
হ্যাঁ, তাদের নতুন ছেলেরা উঠে আসে না, এইখানে অল্প তো আরেকটা ছেলেরা প্রশ্ন আসে উঠে না। আসে, বা যদি আমি এই প্রশ্নটা করি যে ভারত মাতা কি জয় বললেই কি তারা বিজেপির? ভারত মাতা কি জয় স্লোগানটা কি দেশের অন্যান্য আমজনতা করতে পারে না? এই স্লোগানটা? নিশ্চয়ই এটা তো তারা করে না, ভারত মাতার জয় তারা চায় না। এই প্রশ্নটা আমি শ্যামল বাবুর না না কাছে রাখবো। ভারত না না এই প্রশ্নটা আমি আমি- শ্যামল না, বাবুর আমি কাছে বলি, রাখবো। একটা মিনিট বলি। শ্যামলদা তারা ভারত মাতাকে জয় বলেন, কারণ তারা নেতাজির দলের লোক, কিন্তু তারা দুর্ভাগ্যক্রমে তারা সিপিএম এর সঙ্গে আছেন। তো এই যে বিষয়টা না, তারা তো এটা সহজ চীনের সঙ্গে সরলীকরণ ছিল, করলে হবে না, ঠিক আছে। তারা আমি বলছি, চীনের এই সঙ্গে ছিল, কথাটা যেটা তারা গোবিন্দ চীনের বলছিলেন সঙ্গে, যে আপনারা আপনি দুর্ভাগ্যক্রমে কিভাবে করবেন? CPIM এর সঙ্গে আছেন। সিপিআইএম না, তো চীনকে সাহায্য করেছে যুদ্ধ, এগুলো ইতিহাস, কি বলবেন? আমাদের সত্যি জন্ম কি? কিন্তু না না, এটা তো এগুলো ওনার ইতিহাস। নিজের অ্যানালাইসিস, আমি সেটা হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি ইতিহাস। আমি আরেকটা জিনিস বলে নিচ্ছি, চীনের যুদ্ধের সময় না, এই যে এনএসসিএন উত্তর পূর্বাঞ্চলে যে নাগাল্যান্ডের যে এনএসসিএন এত শক্তিশালী কি করে হলো? চীনের সাহায্য ছাড়া হয়েছে? আমরা তো এই অঞ্চলে বসবাস করি। তারা লং মার্চ করে চীনে গেছে না? আইজ্যাক মুইবা লং মার্চ করে সেখানে গেছে, এবং তাদের একটা এই নাগাল্যান্ডকে একটা রাষ্ট্রের মর্যাদা দিয়ে চীনে তাদের রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করা হয়েছে, তাদের সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেই সময়কালে। কমিউনিস্টরা এই চীনের দালাল, এই যে সিপিআইএম তাদের দালাল, এটা তো বরাবর বলে আসি, বরাবরই তাদের অবস্থা নেই। আপনি দেখছেন না এখন যে বিবাদগুলি হলো, ডোকলাম বিবাদ থেকে শুরু করে, তাদের অবস্থানটা কি? এবং তাদের নেতারা এই কংগ্রেসের যে মানে আছে, এই পাপ্পুকে গিয়ে নানাভাবে বুঝিয়েছে, মানে পাপ্পু চলে যায় ইয়েতে, ডোকলাম বিবাদ চলছে, আর ওই সময় চীনের ইয়েতে এমবিসিতে ঠিক চলে আছে, যায়। এটা এই অন্য ধরনের একটা প্রসঙ্গ বিষয়। আমি বলছি, আমি শ্যামল বাবুর কাছে আমি একটু বলে নিই। না না, না, আমি বলি না, ওটা আমার যিনি নবেন্দ্রবাবু যে কথাটা বলছেন যে বিপদক্রমে এবং নিজের ইচ্ছা না না না, থাকতেও এটা আপনারা এটা CPIM এর সঙ্গে এটা তো আছেন। না না, এটা মোটেই ঠিক কথা নয়। এটা বহুদিন আগে থেকেই বামফ্রন্টেরও নেতাজি প্রথম ডাক দিয়েছিলেন লেফট ইউনিটির কথা। এটা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের সময় থেকে আছে। কে ইউনিটির সঙ্গে থাকবে, এই কে প্রশ্নটা থাকবে না, তাহলে এই না আমি বলি কে প্রশ্নটা থাকবে কি থাকবে না সেটা তাদের ব্যাপার। এই প্রশ্নটাও আর থাকবে সব যে লেফটরা ভারত মাতা কি জয় বললেই কি সেটাকে না না, এরকম এরকম কোনো সরলীকরণ না, এরকম সরলীকরণ কিছুই করা হয় না বা করা যায়ও না যে ভারত মাতা বললি বিজেপি হয়ে গেল, এরকম বিষয় না। কিন্তু বিজেপির লোকেরা এই কথাটা বলার চেষ্টা করে, ভারত মাতা কি জয় না বললে তার দেশপ্রেম নয়, দেশপ্রেমিক নয়, এরকম একটা থিওরি তৈরি করা। এগুলো ঠিক, এই স্লোগান দিলেই কেবল ভারত মাতা কি জয় বললে হবে না। জয় যেমন বলি, জয় হিন্দু বলি না না, সেটা নিশ্চয়ই, সেটা তো ভালো ব্যাপার। এটা তো জয় হিন্দ ভারতের শুধু না, আমাদের আর্মির স্লোগান। এবং কদম কদম বাড়ায় যা, এটা আর্মি পাসিং আউটের একটা হয়ে গেছে, এটা আজাদিন ফৌজের। এগুলো ভালো জিনিস, যেটা ভালো সেটা তো ভালো বলতে হবে। নেতা আমরা তো নেতাজি ফলোয়ার্স হিসেবে শুধু বলবো। বামপন্থী রাজনীতিরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এর সঙ্গে ক্লাস ক্যারেক্টার জড়িত আছে। এবং চীনকে যারা বলছে শুধু কথা বললে চীনের দালাল হয়ে গেল, এরকমভাবে সরলীকরণ করা ঠিক নয়। কারণ আমরা দেখছি যে বল্লভভাই প্যাটেলের মূর্তি বসিয়েছে চীনা প্রযুক্তিবিদরা এসে। কেমন, আমাদের দেশে কি ইঞ্জিনিয়ার ছিল না? তো চীনের সংস্থাকে দিয়ে দায়িত্ব দিয়ে 3,500 কোটি টাকার একটা বড় মানে আপনার যে স্ট্যাচু অফ ইউনিটি যেটা বসানো হয়েছে, সেটা কী দরকার ছিল? আপনারা যদি বলেন যে চীনের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য এখন ভারতের চলছে, তো সেটা আপনারা চালাচ্ছেন কেন? গুজরাট থেকে বেশি ব্যবসায়ীরা গিয়ে বহু স্বাক্ষর করছেন, প্রধানমন্ত্রী মোদীজি নিজেও গেছেন। এটা ভালো জিনিস, কিন্তু এটাকে আপনারা যদি এইভাবে ব্যাখ্যা করেন যে তাহলে যে ব্যবসা যারা করতে যাচ্ছে তাহলে তারাও দালাল। ব্যবসাটা এক জিনিস, না না, আমি বলি না একটা জিনিস না, আপনি যদি দেশের উপর আধিপত্য বিস্তার করে, না না, আধিপত্য বিস্তার একদমই ঠিক নয়। আমি নিজে চীনে গেছি এবং আমার সঙ্গে মানে কমিউনিস্ট পার্টি অফ মানে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির লোকেরাও গেছিলো, এবং ভারত সরকারই তাদের পাঠিয়েছিল মানে বিভিন্ন দল থেকে, তাদের অনুমতি ক্রমে গেছিলো। সেখানে আমরা নিজেরা সরাসরি বলেছি মাসুদ আজাহারের বিরুদ্ধে চীনের ভূমিকা আমরা নিন্দা করছি, আমাকে অবিলম্বে তুলতে হবে। তাই তো, এবং কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট তারা সবার আগে তুলেছে। আমরা ছিল এইগুলো মিথ্যা কথা বলবো না, সেটা তুলেছে। তাদের যদি আপনার দেশপ্রেম নাই বলেন তাহলে তারা তোলার প্রশ্ন ছিল না। এটা বা আমরা বলেছি যে না, আমাদের দেশের মানুষ এটা এই করবে না, অ্যালাউ করবে না, এবং এইটা হলে চীনের প্রতি আমাদের বিশ্বাসটা নষ্ট হবে। কাজে অবিলম্বে আজহার মাসুদের বিরুদ্ধে আপনাদের স্টেপ নিতে হবে। তো এটা আমাদের প্রতিনিধি দলটা বলেছে। সেটা রাষ্ট্রীয় স্তরে আরও উপরে নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী গেছেন, অন্যরা গেছেন, নেতারা গেছেন, তো তারা তো সেটা নিশ্চয়ই বলেছেন এবং বলাও হয়। তো সেটা যে আমরা তো এই লাইনেই তারা বলেছে, সিপিএমের লোকেরাই বলেছে, এটা আমার নিজেই সাক্ষী। কাজে আমি কী করে বলবো যে সবসময় আপনারা যে এই যে থিওরিটা সরলীকরণ যে দালাল হয়ে গেছে এটা আমার মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যায়, বেশি না। কেউ আর নাগাল্যান্ডের ইতিহাসটা আলাদা।
ব্রিটিশ আমল থেকেই এই যে নাগারা বলে এসছে আমরা ভারতবর্ষটাকে আমরা স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছি, আইনের সঙ্গে তারা ছিল, ফিজো ছিল। তো সেখানে তাদেরকে কংগ্রেসের যে সরকার এসছে, ইতিহাসটা হলো এখানে কংগ্রেস প্রথম থেকেই তাদের বিট্রে করেছে, এই জনজাতিগুলোকে বিচ্ছিন্ন করেছে। তারা ভারতীয় মূল স্রোতই থাকতো, আইএনের সঙ্গে ছিল, তারা কখনোই তারা বলেছে আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি, দিস ওয়াজ এ ট্রান্সফার অফ পাওয়ার, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কোনো দিন হয়নি, এটা আপনারা জানেন। না হলে মাউন্ট বেটেন কী করে আরও 3 বছর ভারতের লেফটেন্যান্ট গভর্নর থাকলে, গভর্নর জেনারেল থাকলেন? এগুলো ইতিহাস তুলতে হবে, ইতিহাস আমি বলছি না, এর মূল দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে, কংগ্রেসকে অস্বীকার, এগুলো তো দায়িত্ব এখান থেকে এসছে। আজকে কেউ বলতে পারে অন্যভাবে, তখন তো বিজেপি পার্টি ছিল না, বিজেপির কোনো এই সেখানে রুল নেই, কিন্তু এই যে তত্ত্বগুলো যেখান থেকে শুরু হয়েছে, আপনি যদি মূল জায়গাতে না যান, উৎসটা যদি না যান, তাহলে তো আপনি সমস্যার সমাধান হবে না। আমাদের এই যে পাহাড়ি মানে জনজাতি অংশের মানুষরা বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ নেই, এর ভুল পলিসি, ভুল পররাষ্ট্রনীতির কারণে এই জিনিসগুলো হয়েছে। এবং এটাও জানেন যে নেহরুজি সরাসরি কোনো রকম মানে আমাদের এমন একটা অবস্থা হয়েছিল যখন আমাদের মানে ব্রিটিশটা চলে যাওয়ার সময়, তার ব্রিটিশ মানে লেফটেন্যান্ট যিনি চার্জে ছিলেন আর্মির, তিনি এসে বলেছিলেন মানে ইন্ডিয়ার কাছে গিয়ে নেহরুর কাছে, বা বিশেষ করে তখন নেহরু প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, বলছে যে আমাদের ফাইল নিয়ে গেলেন, গিয়ে বলছিলেন যে ইন্ডিয়ান আর্মিকে কীভাবে সাজাতে হবে, মানে সাজানোর জন্য। কিন্তু তিনি পত্রপাঠ বলে দিলেন যে আমরা মানে গান্ধীজির লোক, আমরা সব অহিংসার লোক, আমাদের এখানে সেনাবাহিনীটা নিয়ে কোনো দরকারই পড়বে না, আমরা শুধু কিছু পুলিশ থাকবে। এই হলো তাদের কনসেপশন, আন্তর্জাতিক ব্যাপারে কোনো রকম সাধারণ সিদ্ধান্ত নিতে পারেনি। তো এগুলোর থেকে তৈরি হয়েছে, ভারতবর্ষ দুর্বল হয়ে পড়েছিল, সামরিকভাবে দুর্বল হয়েছিল, এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই ছিল আমরা জানি যে, এবং আপনারা জানেন মেডিকেল মিশন ইন চায়না, এটা ইন্ডিয়ার মানুষই তো পাঠিয়েছে, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সেটা হয়েছিল, কিন্তু সেটাকে মানে চাপা দেওয়া হয়েছে। এবং সেখানে এখনও মানে চাইনিজ জনগণের মধ্যে সুভাষচন্দ্রের ভালো প্রভাব আছে আমরা দেখেছি, যেহেতু তিনি একটা মেডিকেল টিম পাঠিয়েছিলেন, ওই সময় তারা যারা জাপানের দ্বারা আক্রান্ত বা যারা আক্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড ছিল, এবং ভারতীয় জনগণের সঙ্গে চীনা জনগণের বন্ধুত্বটা কম ছিল না। এটাকে না, আমি যেটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে আমার মনে হয় ব্যাখ্যা করা ঠিক না। ভারতীয় বোধ, জাতীয়তাবোধ মানে আমাদের ভেতর থেকে আসতে হবে, এটা তো শেখাতে হবে মানুষকে, বাচ্চাদেরকেও। এই প্রজন্মের শিক্ষাটা নিশ্চয়ই আমি বলবো প্রথম থেকেই হয়েছে, মানে এর জন্য নিশ্চিতভাবে কংগ্রেস দায়ী আছে, এটাকে কংগ্রেসকে আমি বলবো। কিন্তু আমার প্রশ্নটা হলো, না আমি বলি একটা কথা, যে বামপন্থী রাজনীতির মধ্যে সবসময় আমরা এই জিনিসটা মনে করার কারণ, বামপন্থী মানে কমিউনিস্ট মানেই সব বামপন্থী এরকম বিষয় না, বামপন্থী এর বাইরে বামপন্থীরা রয়েছে। অল দ্য কমিউনিস্ট মে বি লেফটিস্ট, কিন্তু অল দ্য লেফটিস্ট আর নট কমিউনিস্ট, এটা মানতে হবে। এবং সেটা তো এটা হলো 1 নম্বর কথা। আমরা হলাম সেই বামপন্থী যাদের বামপন্থী মানসিকতার সঙ্গে ন্যাশনালিজম আছে। নেতাজির পার্টি হিসাবে আমরা প্রথম থেকেই বলেছি, ভারতবর্ষ যেমন আমার প্রথম মানে চয়েস বা আমার লাভ, ফার্স্ট লাভ, আমার দেশের প্রতি ভালোবাসা থাকতেই হবে, তেমনি বিশ্বভাতৃত্বের কথাও ভাবতে হবে। ভারত পৃথিবীটা এখন একটা ছোট মানে হয়ে গেছে, একটা বলা যায় গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সেই জায়গায় এই জায়গাতে কিন্তু আমাদের মানতে হবে, জাত পাত ধর্ম বর্মের নামে মানুষকে বিভেদ করা যায় না, এটা হলো মূল কথা। ফরওয়ার্ড ব্লক মানে শ্যামলদা জিতেলে আছেন, ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষ বসুর দল, তো এই দলটা জাতীয়তাবাদী, এটার স্বাভাবিক, এটা মানে এটা আমরা মেনে নিই, কিন্তু উনি বামপন্থী, তাতে কি যায় বা আসে, হ্যাঁ, কিন্তু জাতীয়তাবাদী, এতে কোনো অস্বীকার করার কোনো রাস্তা নেই, জাতীয়তাবাদী দল। কিন্তু যে কমিউনিস্ট পার্টি তাদের দৃষ্টিতে রাষ্ট্র হচ্ছে বল প্রয়োগের হাতিয়ার, তাদের থিওরিতে বল প্রয়োগ, তারা রাষ্ট্রটা মানেই না। এখন মানে সিপিএম এর একটা সার্টিফিকেট দেওয়ার শ্যামলদা একটা চেষ্টা করছিলেন, চীনে গিয়ে কি করেছেন, না যেটা আমি আমার সঙ্গে হয়েছে সেটা আমি বলছি, এটা কোনো বাড়িয়ে বলা না। যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানে মাওয়িস্টরা ক্ষমতা দখল করলো, প্রচণ্ড সেখানে ক্ষমতা দখল করার পর এই দেশ থেকে কে গেছিলেন, কোন রাজনৈতিক নেতা, উনি এখন সিপিআইএম এর সাধারণ সম্পাদক। যারা মাওবাদীদের এদেশে বিরোধিতা করে, তারা মাওবাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রে ক্ষমতাসীন করার পর সেখানে, না আমি একটা কথা বলি, এই বিষয়টা আমি বলি, এটা কিন্তু ভারতের বৈদেশিক কূটনীতির একটা অংশ হিসাবে ভারত সরকার, আমি বলছি আপনারা খবর নিয়ে জেনে নিন, এটা ভারত সরকারের ভেতর থেকেই ভারত সরকারের প্রতিনিধি হিসেবে জাননি,
ভারত সরকারের শুনুন এইভাবে হয় না, আর দ্বিতীয়ত এটা কূটনৈতিক বিষয়, এইভাবে সরকারিভাবে যায় না। দ্বিতীয়ত বিষয় কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক ছিল। আরেকটা বিষয়, দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমি ওখানে ভারত সরকারের ওনার কথাটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক ইয়েতে পাঠানো কথা হয়েছে। বলছেন তো উনি কংগ্রেসের মানে কথা বলছিলেন, কংগ্রেস এতটা ক্ষতি করেছে, ঠিক আমরাও মনে করি কংগ্রেস এই দেশের জন্য অনেকটা ক্ষতি করে গেছে, এবং মহাত্মা গান্ধী নিজেই বলেছিলেন এই কংগ্রেসের আর প্রয়োজন নেই, কংগ্রেসকে মিটিয়ে দেওয়া প্রয়োজন, ভেঙে দেওয়া দরকার, ভেঙে দেওয়া দরকার, এটা তিনি বলেছিলেন। এবং আমরা এর যথেষ্ট গুরুত্ব দিয়ে অনুভব করি আজকের দিনে, যেটা প্রয়োজন ছিল। কংগ্রেসের এই সমস্ত কার্যকলাপের কথা শ্যামলদা বলেছেন, কিন্তু এই কংগ্রেসকে এখন জিয়ে রাখার দায়িত্বটা কে নিয়েছে? সিপিআইএম। নানা বিষয়ে এই কিছুদিন আগেও প্রেস কনফারেন্স করে কংগ্রেসের পক্ষে সওয়াল করছিলেন সীতারাম ইয়েচুরি। অদ্ভুত বিষয়, আমি এই প্রশ্নে যাব প্রত্যেকটি বিষয়ে, এবং উনার কথাতেই দেখা যায় রাহুল গান্ধী নানা সিদ্ধান্ত নেন। আপনি ভাবুন তো, যেখানে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল, সেইখানে এই কানাইয়া কুমার তাকে কে দিবে চিন্ত, সে দেশ বিরোধী স্লোগান সেখানে দেওয়া হচ্ছিল। আজকে তো এই ক্যাসেটগুলো প্রমাণিত, সত্যতা প্রমাণিত হয়েছে। সেখানে রাহুল গান্ধী কার পরামর্শে এসেছিলেন, কার পরামর্শে? ডোকলাম বিবাদ যখন চলছিল তখন চীনের দূতাবাসে গেলেন উনি, ভারত সরকারের পরামর্শ নেননি। কার পরামর্শে গিয়েছিলেন, কি উদ্দেশ্যে গিয়েছিলেন? আমি আজকের প্রসঙ্গে একটু ফিরছি, যে দুটো নাম বলেছিলেন সেই ঘটনার, যারা এই আক্রমণ করছে, যে দুটো নাম বলেছিলেন, এবং তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে উনি বললেন যে আগে কোন আমি শুধু এটাই বলবো, আমি ইন ডিটেলস আমি জানি না ওদের রাজনৈতিক পরিচয়, নবেন্দ্রবাবু তারা ভালো জানতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? যারা দুষ্কৃতকারী তাদের অ্যারেস্ট করুক, পুলিশ দেখা অন্তত তাদের সেই সৎ সাহসটা, সক্রিয় হয়, পুলিশ তারা ফিরে আসতে পেরেছেন। তার মানে তার আক্রমণ তো হয়েছিল, আপনার স্বীকার করছেন তো? আক্রমণ হয়েছে, আক্রমণকারী যারা তাদের অ্যারেস্ট করা হয়নি কেন? সেটার তাহলে উত্তরটা তো আপনাদের দিতে হবে, যারা রুলিং এ রয়েছেন। না আরে কোথায় রাখা তো হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কোনো কেসে ফাইল হয়েছে শুনেছি। আমি বলছি তো, পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে। একটা প্রশ্ন আমি করব নবেন্দ্রবাবু, যে কেস ফাইল করা, সেটা কি গত 25 বছরে কোনো ঘটনার সময়? অনেক ঘটনা রয়েছে যেগুলো কেস ফাইল হয়নি, কিন্তু এখন তো বর্তমানে শ্যামলবাবু এই কেস ফাইলগুলো হচ্ছে। না আগেও অনেক হয়েছে, আপনি কি বলছেন? হয়নি মানে এমন অনেক ঘটনা রয়েছে। সেটা শুধু শুনুন, শুধু রাজনৈতিক উদ্দেশ্য না, এরকম অনেক ঘটনা হয়েছে। ফেরত দেওয়া না, এটা ভারতবর্ষের দুর্ভাগ্য, এটা হলো দুর্ভাগ্য যে আমাদের ক্যামেরা এমনও জায়গায় গেছে যেখানে কেস নিচ্ছে না। সেটা আছে তো, আমি অস্বীকার করছি না তো। মহিলারা গেলে বলে সেখানে মানে বাজে গালাগালাজ করা হতো। না সেটা হয়েছে, আমি তো এটা তো আগেও হয়েছে, এবং এখনো হচ্ছে অনেক রাজ্যে, যেখানে কমিউনিস্টরা নেই, বামপন্থীরা নেই, সে রাজ্যেও এখন হচ্ছে। এটা হলো ভারতবর্ষের দুর্ভাগ্য যে এই জিনিস হয়েছে। কিন্তু আপনি বলছেন এখন কেস না এখন না, আরে এখন একজন সাংসদের উপর আক্রমণ হচ্ছে, কেস হবে না? কি বলছেন? সাংসদের বিরুদ্ধেও পাল্টা হয়েছে, আমি সেটা বলছি। তাহলে হলে এই বিষয়টা বলে নেই, বহু জায়গাতে আক্রান্ত হয়েছে, শুধু এটা না, সাধারণ মানুষ হয়েছে। কটা কেস হয়েছে, কটা ঠিক হয়েছে। সিপিএম এর বিক্ষোভ, না সেটা ধরে নিলাম, শুনুন, খুন করে ফেলা হয়েছে, আমি মানলাম, যদি ধরে নেওয়া হয়েছে, আমি বলছি কি তদন্ত করেছে? আমার কথা, যদি সিপিএম এর আমলে খারাপ কিছু হয়ে থাকে, তাহলে সেটা কি আপনারা ফলো করবেন? এটা বলতে চাইছেন না, গুণগত পরিবর্তন। না গুণগত পরিবর্তনের কথা আমি আমি যে কারণে বলেছি সেটা আপনি বলছেন না। গুণগত পরিবর্তন হলো যে আগে আমরা অন্তত এইটা দেখিনি যে বাড়ি বাড়িতে গিয়ে মানে পতাকাও লাগাতে দেবে না, শহরের মধ্যেই অবস্থা, আজকে শহরের মধ্যেই নেই, বাইরের কথা বাদ দিন। আপনি বলছেন, আমি গত যাচ্ছিলাম জহর ব্রিজে, অসংখ্য বিরোধী দলের পতাকা ছিল সেখানে, আমাদের নেই। কবে? জহর ব্রিজের উপর আমাদের নেই, এখন বিরোধী দলের আছে। এখন আছে কিনা দেখেন, কি জানেন? আমাদের নেই, বিরোধী দলের আছে। আমি জানি না, আমি আরেকটা ঘটনা বলছি, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি গিয়ে দেখুন, আমি ফুটেজ দেখান এনে যা আছে। আমি আরেকটা ঘটনা বলছি, না এরকম নেই। তাহলে আমাকে এখন এখানেই মুখ খুলতে হচ্ছে যে আমার বাড়ির সামনে, আমি নিজের ব্যক্তিগত দিকটাতে যাচ্ছি, আমার বাড়ির সামনে যে বুথ কেন্দ্রগুলো থাকতো সেখানে
সেখানে যেখানে নিয়ম থাকতো যে 100 মিটারের ভেতরে কোনো পতাকা থাকতে পারবে না, সেখানে কিন্তু সিপিআইএম এর পতাকা সমান জোরে গাঁথা ছিল। না থাকলে যদি সেটা অন্য পার্টির পতাকা ছিল আমি বলি যদি এটা হয়ে থাকে তাহলে সেটা প্রশাসন ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল করা, ঠিক করা। এই রাজ্যে ঠিক করে দায়িত্ব ছিল। আমি তখন যদি কোনো অনিয়ম হয়ে থাকে তা আপনি কি সেটাই এখন ফলো করবেন? এটা কি এই রাজ্যে গণতন্ত্রের কি নমুনা হচ্ছে? গণতন্ত্রের কি নমুনা ছিল এই রাজ্যে? নিশ্চয়ই গণতন্ত্র ছিল, একদম ছিল না, না হলে বিজেপি ক্ষমতা এলো কি করে? ভোটটা হয়েছিল তো না, ভোটটা না বছর ধরে আসেনি, এইবার কি করে ভূমিকা নিয়েছে। তার মানে তো গণতন্ত্র মানে ভোট দিয়েছে তো লোক, তার জন্য আসতে পেরেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। এইবারই গণতন্ত্রের এর আগে আপনারা টিভি রাখতেন না, টিভি রাখতেন এটা যাই হোক, এটা আছেন না না আমি বলি এটা হলো পার্সিয়াল। আমি আরেকটা বলছি, আপনি আগে বলছিলেন চার জায়গায় একসঙ্গে হামলা হয়েছে, এটা সিপিআইএম বলে 4 জায়গায় একসঙ্গে। আমি বলছি না না সিপিআইএম শুধু না, এটা বিভিন্ন পত্র-পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া দেখাচ্ছে। গান্ধীগ্রামে কি হয়েছে? আমাদের পবিত্র সাহেব গেছিলেন, উনি সিপিআইএম এর প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন উপাধ্যক্ষ, উনি গিয়েছিলেন। ওনার সঙ্গে কারা ছিল? এলাকার চিহ্নিত সমাজ বিরোধী কিছু ছিল, 2-4 জন কংগ্রেসের লোকও ছিল, অস্বীকার করার কোনো রাস্তা নেই। সেখানে গিয়েছে, সে পার্টি অফিস খোলার চেষ্টা করেছে। স্থানীয় জনগণ প্রথম বাধা দিয়েছে, কারণ ওইখান থেকে লিখিতভাবে আগে থানায় জানানো হয়েছিল অফিসটা যেন সার্চ করা হয়, কারণ সিপিএম এর বহু পার্টি অফিস থেকে ধারালো অস্ত্র অন্যান্য সামগ্রী পাওয়া গেছে, এই ধরনের অবৈধ সামগ্রী এতদিন ধরে খোলা হয়নি। নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনের পর এতদিন খোলা হয়নি, এখন খোলা হয়নি না, খুলতে দেওয়া হয়নি খোলার জন্য। আর এই বিষয়টা আলাদা, এই বিষয়টা আমি বলছি, কারণ এই বিষয়টা শেষ করি, ওই বিষয়টাও বলবো। এরপর গেছেন তো সাধারণ মানুষ বাধা দিয়েছেন, খবর পেয়ে বিজেপির কর্মীরা গেছেন, বিজেপির কর্মী 2-4 জনকে প্রথম সংখ্যায় কম ছিল, তাদের উপর হামলা সংঘটিত করা হয়। এরপর জড়ো হয়ে গেছেন। যখন এই সংঘাতটা শুরু হয় তখন পুলিশ লাঠিচার্জ করে। ইতিমধ্যে আমাদের স্থানীয় বিধায়কের সঙ্গে বিধায়ককে খবর দেওয়া হয়, বিধায়ক গেছেন, এরপর পরিস্থিতিতে সামাল দেওয়া হয় এবং আমাদের বিধায়ক এবং পবিত্রকর একসঙ্গে বসে বৈঠক করে এখানে পরিস্থিতি সামাল দেন। আপনারা বুঝুন অবস্থাটা। এরপর যখন পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণে চলে এসছে, দুজনের মধ্যে বৈঠক হয়েছে, এরপর সেখান থেকে উঠে গিয়ে সিপিআইএম মামলা করেছে। ঠিক আছে, ঘটনা বুঝুন অবস্থাটা তাদের কি পর্যায়ে। ইতিমধ্যে আমাদের 2 জন আহত, কিন্তু তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর ওই দিনই শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন এক মন্ত্রী, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য, তারা এই মজলিশপুর দিয়ে যাচ্ছিলেন। খবর ছিল তাদের গাড়িতে এই রডফড ছিল, স্থানীয় একটা অফিসে তারা যাচ্ছিলেন, আটকেছে, ওদের গাড়ি আটকানোর চেষ্টা হয়েছে। ওদের সঙ্গে তো রক্ষীরা ছিল, তো জনগণ আটকাতে চাইলে আপনারা দাঁড়ালেন না কেন? আপনারা যদি সৎসাহস থাকতো আপনারা ছুটে খুমলিংয়ের দিকে চলে গেলেন। বিশ্রামগঞ্জে বাজারে তাদের কোনো কার্যক্রম ছিল, সেখানে পথের ধারে আমাদের একটা চা স্টলের পাশে আমাদের কয়েকজন কর্মী দাঁড়িয়েছিলেন, তাদের উপর আক্রমণটা করার কি প্রয়োজন ছিল? উত্তেজনা সৃষ্টির জন্য, তাই তো? সেখানে এই 2-4 জন যখন আক্রান্ত হয়, দ্রুত খবরটা ছড়িয়ে পড়ে, স্বাভাবিক রিটালিয়েশনের একটা বিষয় আসে, স্বাভাবিকভাবেই হবে, এখানে তার কোনো সিনিয়র লিডার নেই, তো তারা তো দ্রুত সেখান থেকে পালিয়ে যান। বিশাল করে যখন এসে, আমি এই বিষয়টা একটু শেষ করি, বিশাল করে যখন গাড়িটা এলো তখন সবাই মিলে তাকে আটকে ফেলে, এই গাড়িগুলিকে আটকে ফেলে। তখন সেখানে ওই বিশালগড়ের বিধায়ক ভনলাল সাহ ছিলেন। সেই গাড়িগুলি থেকে কি উদ্ধার করা হলো? ভোটের প্রচারের জন্য রডের প্রয়োজন হয়, ধারালো অস্ত্রের প্রয়োজন হয়, মামলা তো হয়েছে, হ্যাঁ হয়েছে, থানায় মামলা হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, হয়েছে তো বিষয়গুলি। না না কি হয়েছে এটা আমরা তো শুনিনি ভাই, কি জবাব দেবেন? আমরা তো প্রেস রিলিজ দিয়েছি। আমি সমন্বয়ের কাছে প্রশ্ন করছি, আপনারা এগুলো শুনেননি, কিন্তু বিজন ধরের প্রেস দ্য মিট অনুষ্ঠানটা তো শুনেছিলেন। প্রেস দ্য মিট অনুষ্ঠান মানে উনি প্রেসে কি বলেছেন? হ্যাঁ, মিট দ্য প্রেস ছিল। আমি বলছি এবারে
যেই জায়গাতে এখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে একেবারে একটা অন্যরকম কায়দায় ডাইনি অপবাদের মতো একটা জিনিস দিয়ে এখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সেটাও কি গণতন্ত্র? সেটা কি কি ফেলেছে, কথাটা কি? তিনি বলছিলেন যে আমাদের যে প্রেস ক্লাব রয়েছে সেখানে যে কর্তারা সেখানে জোর দখল করেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সংবাদপত্রগুলো বিজেপির পয়সায় চলাফেরা। বলার আগে আমি একটু বলে নিই এই জায়গাটায়, এটা তো তারা বলবেন, এটাও তাদের নীতিগত অবস্থান কমিউনিস্টদের। তারা স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করে নাকি? না, আমার প্রশ্নটা এটাই, যদি আজকে এই জিনিসটা সত্যি হতো, সংবাদপত্রে তারা বিশ্বাস করে এই জিনিসটা যদি সত্যি হতো, তাহলে বিভিন্ন জায়গায় সিপিআইএম এর বিধায়করা, সিপিআইএম এর সাংসদরা, বিভিন্ন জায়গায় সিপিআইএম এর নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে, প্রতিদিন সাংবাদিকরা আক্রান্ত হয়েছে সামনে বা জনগণের সামনে। শুনুন, এটা একটা মানে পার্সিয়াল ব্যাপার, আমি বলবো এটা স্ট্রে ইনসিডেন্ট আর কি বলবো। তিনি কি বলেছেন আমি যদিও শুনিনি, আপনি বলেছেন রয়েছে আমাদের কাছে। না ঠিক আছে, হতে পারে। শুধু এবারে নয়, এই মিড দ্য প্রেস অনুষ্ঠানেই নয়, এর আগেও বিজন বাবু অনেক ধরনের এই ধরনের মন্তব্য করেছেন। তিনি হয়তো আমার মনে একটা পার্ট এরকম বলেছেন। সবাইকে কেন বলবেন? সবাইকে বলার মতো তো কোনো কারণ দেখছি না। সব মিডিয়া খারাপ হয়ে গেছে এমনও নিশ্চয়ই বলেননি। কোনো একটা অংশ এরকম করেছে, এরকম এইটা হয়তো ওনার মানে মতে আর কি। ওনার কাছে কি কোনো ধরনের প্রমাণ রয়েছে এই ধরনের? সেটা তো উনি বলতে পারবেন, উনি যদি বলে, এটা তো আমি বলতে পারবো না। তো সেটা কি এক জায়গায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ফেলে? না, চতুর্থ স্তম্ভকের উপর সবাই ভরসা করছে এবং এটা ভরসা করা উচিত, কারণ ভারতবর্ষের সারা দেশে সারা পৃথিবীতেই একটা বড় ভূমিকা আছে মিডিয়ার। মিডিয়াকে তো অস্বীকার করা যাবে না। মিডিয়ার মাধ্যমেই মানুষ জানতে পারে, মানুষ অনেক ব্যাপারে সচেতন হয়, আমাদের দুর্বলতাগুলো প্রকাশ সামনে আসে, আমাদের যেটা মানে আমরা যেখানে সফলতা সেগুলোও সামনে আসে। তো সেটাতে কাউকে তো মিডিয়াকে তো ছোট করার প্রশ্ন নাই। তবে মিডিয়ার মধ্যে নিশ্চিতভাবে সব মিডিয়া সমান নয়, এগুলো বহু প্রমাণ আছে, সেটাও আপনিও জানেন, আমরাও জানি। এবং এখানে ভারতবর্ষ এই রোগ থেকে মুক্ত নয়, এটা তো অস্বীকার করা যাবে না। কাজেই একবারে মিডিয়া মানেই সব একবারে 100% জেনুইন এরকমভাবে মানে ব্যাখ্যা করা যায় না। আবার মিডিয়া মানে এবার সবাই খারাপ হয়ে গেছে এরকম বলা যাবে না। তারাই অনেকের, এই জন্যই গণতন্ত্রের মানে ভরসা রাখতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদ থাকতেই পারে, আমার সঙ্গে আপনার মতবাদ মানে নাও মিলতে পারে, কিন্তু একজনের লোকের ভিন্ন মতটাও শুনতে হবে, অন্তত বলার সুযোগ দিতে হবে। তারপর জনগণ যদি ভোটের ব্যাপারে জনগণ ঠিক স্বাধীনতা আছে, তারা ঠিক করবেন। যেভাবে রাজ্য সরকার এখানে পরিবর্তনের নতুন বিজেপি সরকার এসছে, বিজেপি আইপিএফটি জোটের সরকার, সেরকম আসতেই পারে, নতুন সরকারও আসতে পারে, পুরনোও প্রত্যাবর্তন করতে পারে, এটা দুটোই সম্ভব। কিন্তু সেটা নির্ভর করে জনগণের ইচ্ছার উপর, জনগণের মতামতের উপর। সেইটা যাতে সমানভাবে মানে প্রকাশিত হতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে, আমার বক্তব্য হলো সেটা। এইটাই হলো আসল গণতান্ত্রিক ব্যাপার। বিগত 25 বছরে, এবং এখন যদি কেউ বলে আগে হয়নি, আগে ছিল না বলে আমিও সেই রাস্তায় যাব, তাহলে তো সেটা তো সমর্থন নিশ্চয়ই করা যাবে না। বিগত 25 বছরে এমন অনেক দিন গেছে যেখানে প্রতিদিন সাংবাদিক আক্রান্ত হচ্ছে। 2 জন সাংবাদিককে হত্যা করেছে, সেই বিষয়টা আমি বাদই দিচ্ছি। প্রায় প্রতিদিন নানাভাবে, দিকে তো ফেসবুকেও ত্রুটি টিপে ধরার চেষ্টা। প্রেস কনফারেন্সে যেতেন সাংবাদিকরা, এই যে সিপিআইএম এর প্রেস কনফারেন্সে, সেখানে সরাসরি বলা হতো, প্রশ্ন করার অবধি সুযোগ ছিল না জনা কয়েক ছাড়া। সেগুলো তো ঘটনা। প্রশ্ন করার সুযোগ ছিল না, না প্রশ্ন করলেই তাকে চিহ্নিত করা হতো শ্রেণী শত্রু হিসাবে। আমি তো বামফ্রন্টের সংবাদ সম্মেলনে দেখেছি এরকম প্রশ্ন করলেই তাকে এটা মানে আলাদা করে রাখা, শ্রেণী শত্রু হিসাবে চিহ্নিত করা, এগুলো তো ঘটনা। এখন তাদের মানে এই যে হারানোর পরেও সরকারের দায়িত্ব থেকে জনগণ তাদের সরিয়ে দেওয়ার পরেও তাদের বোধোদয় হয়নি। মানুষের মন তারা বুঝতে পারেন না, বুঝবেন কি করে? এখন তো প্রচুর সম্পদ, এইসব সম্পদ কিন্তু জুমিয়ার পয়সায় হয়নি। কাদের পয়সায় হয়েছে এ রাজ্যের মানুষ কিন্তু এটাও জানে। অট্টালিকা তৈরি হয়েছে জুমিয়ার পয়সায় নয়। এখন এই সমস্ত পয়সায় তো এই যে পয়সার যে ওই যে রামকৃষ্ণ বলেছেন তো, টাকা মাটি, মাটি টাকা, আবার অর্থ অনর্থের মূল। কিন্তু এই যে অর্থ, বিশাল অর্থ বাঁকা পথে এসছে, গাজার পয়সা, ফেন্সিডিলের পয়সা ভারতবর্ষে। শুনুন, ভারতবর্ষে সবচেয়ে বড় ফান্ড কোন দলের আছে? এই যে
না থাকবেই তো, তাহলে? বিজেপির আছে, তাহলে? কেন একটা সর্বভারতীয় দল। না, না, আমরা শুধু এই এই বছরে গত 5 বছরে এই আপনারা দেশে প্রথমে নই, 5 আমরা বছর আগে ছিলেন না ভুল করবেন কিন্তু। না, এই 5 আমরা শুধু বছরের এই আগে দেশে নই, একেবারে শেষ আমাদের পর্যায়ে সংগঠন, আছি। আমাদের না 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 একটা গণতন্ত্র মিনিট রয়েছে। না, না, আমাদের পয়সা থাকলে সংগঠন, যদি- পয়সা আমাদের যদি- সংগঠন সেটা ইউকে কিন্তু তে আমরা আছে, লোকসভা নির্বাচনের হ্যাঁ, ভোট বিভিন্ন সেটা- মহাদেশে আছে। না, না, সেটা মানুষ কি 5 বছর আগে তো ছিল না। আমাদের তো থাকবে। এই গত 5 বছরে আপনারা সামনে এসেছেন। ফলাফল পাবো, আমার কথা এটা হলো- হতেই শিখবে। এরই মধ্য দিয়ে আমাকে তথ্যযুক্তিক অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। তা আপনারা তো আগেই বলে